তো এই জল্লাদ থানা বৌদ্ধভূমি থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে বেনারসি পল্লী। আর আমি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে বেনারসি পল্লীতে আসলে কীভাবে বেনারসি শাড়িগুলো তৈরি করা হয়। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বেনারসি পল্লীর দিকে। আর এখন বেনারসি পল্লীতে গিয়ে বেনারসি পল্লী একই সাথে হচ্ছে কীভাবে তৈরি করা হয় বেনারসি শাড়ি, সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমি ঘুরে দেখার পরে আমি এখন আবার চলে যাচ্ছি বেনারসি পল্লী ঘুরে দেখার জন্য। একই সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে তৈরি করা হয় বেনারসি শাড়ি। তো আমি বেনারসি পল্লীর ভিতর দিয়ে যাচ্ছি। আর রাস্তার দুপাশে হচ্ছে কিন্তু সব দোকান, এগুলো হচ্ছে কিন্তু সব বেনারসি শাড়ির দোকান। আর আমরা যাচ্ছি হচ্ছে মূলত যেখানে বেনারসি শাড়িগুলো তৈরি করা হয় সেই দৃশ্যটা দেখার জন্য। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর বেনারসি পল্লীতে। আর আমার এখনকার গন্তব্য হচ্ছে কিভাবে তৈরি করা হয় বেনারসি শাড়ি সেই দৃশ্যটা দেখা এবং আপনাদেরকেও সেই বিষয় সম্পর্কে জানানো। তো এখানে আসলে বেশ কয়েকজনের সাথে কথা বললাম যে কোথায় তৈরি করা হয় বেনারসি শাড়ি। এক একজন আমাকে এক এক রকম উত্তর দিচ্ছিলেন। কেউ বলছিলেন এখান থেকে অনেক দূরে আরেকটা লোকেশান রয়েছে, এখান থেকে সেখানে যাওয়ার জন্য 100 টাকার মতো রিক্সা ভাড়া লাগে। হঠাৎ করে একজনের সাথে দেখা হলো আর উনিই বললেন যে এখানে একটি বিহারি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের ভিতরে এখনও কিছু বেনারসি শাড়ি তৈরি করার কারখানা আছে। কিন্তু আমি আসলে সেই লোকেশানটাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি এই মার্কেটের ভিতরে এসে ওনাদের সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করছিলাম যে এখানে কোথায় তৈরি করা হয় বেনারসি শাড়ি। অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এই মুহূর্তে চলে এসেছি একটি বেনারসি শাড়ি তৈরি করার কারখানাতে। বেনারসি শাড়ি তৈরি করার মূল উপাদান হলো কাঁচা রেশম সুতা, এর সাথে ব্যবহার করা হয় জরি। বেনারসি তৈরিতে চায়না সিল্কও ব্যবহার করে থাকেন অনেক বেনারসি কারখানার মালিক। মিরপুর 10 থেকে মিরপুর 11 পর্যন্ত সারি সারি বেনারসি শাড়ি তৈরি করার দোকান আছে, যা দৃষ্টিকে স্বভাবতই আকর্ষণীয় করে। বাংলাদেশে বেনারসি শাড়ি তৈরির ইতিহাস কিন্তু খুব বেশি দিন আগের নয়। দেশভাগের পরে 1947 সালে ভারতের বেনারস থেকে কিছু মানুষ চলে এসেছিল আমাদের এই অঞ্চলে। তাদের পূর্বপুরুষদের পেশা ছিল হচ্ছে শাড়ি তৈরি করা, যেই শাড়িগুলো ভারতের বেনারসের নাম অনুসারেই কিন্তু নামকরণ করা হয়েছিল বেনারসি শাড়ি। তারা আমাদের এই অঞ্চলে আসার পরে এখানেও তারা সেই শাড়ি তৈরি করার কারখানা দিয়েছিলেন এবং তাদের হাত ধরেই কিন্তু আজকের এই বেনারসি শাড়ি। চায়না রেশম ভালো হয়, চায়নাটা ভালো। আচ্ছা, আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে এখানে এই যে বেনারসি শাড়ি তৈরি করতেছে, এটা উল্টা পিঠ। উল্টা পিঠ। আচ্ছা, এই শাড়িগুলো আসলে তো এখন তো মার্কেটে তো অনেক 2 নম্বরও পাওয়া যায়, এটা মেশিনেরও পাওয়া যায়। আর পিওর সিল্ক পিওর আছে। হ্যাঁ, তো এটা আসলে আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার? পিওর সিল্ক হলে সুতা এরকম থাকবে, এটা হলো পিওর সিল্ক। এটার মধ্যে 5 তাক আছে। আর আরগুলা যে আছে ওইটা তাক ধরলেই দেখা যায়। শাড়ি ধরে বোঝার কোনো অপশন আছে শাড়ির মধ্যে? শাড়ি ধরলে বোঝা যাবে। রেশমের শাড়ি আর 2 নম্বর শাড়ি অনেক বেশ কম আছে। অনেক বেশি পলিস্টার, ওইটার পলিস্টার স্লিপিং করবো, বুঝছেন? ওটা স্লিপিং করবো, চিকনা থাকবো, আর এটা তুলার মতন থাকবো। সুতার বেশ কম আছে, এটা তুলার মতো। একের তুলা, এর মধ্যে তুলা হয়ে যাবে। এসব মতন তুলা বাইরে আপনি কাম করেন। ওনার সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করছিলাম যে কিভাবে আমরা বুঝতে পারি কোন শাড়িটি আসলে সঠিক আর কোনটি হচ্ছে গিয়ে নকল। তো অরিজিনাল বেনারসি শাড়ি চেনার জন্য সহজ উপায়টাই হচ্ছে এখানে সুতার ভেরিয়েশন। এই শাড়িগুলো কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা হয় এবং হাতে তৈরি করা শাড়িগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে, যেটা ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম। এবং এক একটা শাড়ি তৈরি করতে কিন্তু ওনাদের 10 থেকে 15 দিন সময় লাগে এবং সেটি আরও বেশি সময় লাগতে পারে ডিজাইনের উপর। যদি ডিজাইন আরও ভালো হয় বা বেশি কাজ থাকে তখন কিন্তু আরও বেশি সময় লাগে। এবং এক একটা শাড়ি তৈরি করার পিছনে ওনাদের যে মেধা, যে শ্রম, সে অনুসারে কিন্তু ওনারা আসলে পারিশ্রমিক পান না।
এই কথাগুলোই কিন্তু উনি আমাকে বলছিলেন যে আমাদের এখানে আসলে প্রতিদিনই কিন্তু পরিশ্রম করতে হচ্ছে, আর পুরো একটা শাড়ি তৈরি করার পরে 10 থেকে 15 দিন পরে ওনারা 3 থেকে 3,500 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তো এই শাড়িগুলো তৈরি করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে এর ডিজাইন অনুসারেই কিন্তু শাড়িগুলোকে ফুটিয়ে তোলা হয়। এই মেশিনগুলো কি বাংলাদেশে তৈরি করা না বিদেশ থেকে? না সব বাংলাদেশ বাংলাদেশে। থেকে নিয়ে আসে। আর এগুলো ডিজাইন না, এই ডিজাইন? এগুলোই ডিজাইন মেন পাতা এটা করা আছে না, হ্যাঁ হ্যাঁ। সব ডিজাইন আছে। এই যেগুলোই হলো ডিজাইন ভাইজান। এটা আচ্ছা। গেরাপ থাকে একটা কাগজ, এগুলো ডিজাইন আছে, এই মেশিনটা বাংলাদেশে তৈরি হয়। খালি এটাই আমাদের সমস্যা আছে, মনে করো ওনাদের যে মজদুরি বাড়ে না, বাজেটটুকু। ওনাদের মজুরি কি শাড়ির উপরে ডিপেন্ড করে না প্রতি মাসে? এটা শাড়ি পুরোটা নামায় দিলে ওনাদের মজদুরি কয় টাকা? আপনাদের মজদুরি আঙ্কেল 3500 টাকা। 3500 টাকা। একটা শাড়ি তৈরি করে দিলে 3500 টাকা। সেটাতে লাগে 10 দিনও লাগে, আবার 1 সপ্তাহ লাগে। আর হোলসেল বিক্রি আছে 18,000 টাকা। হোলসেল বেচে 18,000 টাকা বেচে ওরা মহাজনরা। মালিকে বেচে 18,000 টাকা হোলসেল। আচ্ছা। আর আপনারা কিনতে গেলে 20,000 নিচে পাইবেন না, উপরে পাইবেন। আপনাদের এই যে শাড়িগুলো আপনারা তৈরি করেন, আগে কি অর্ডার দিতে হয় তারপরে তৈরি করা হয়? না, এগুলো সব অর্ডার, একদম পিওর শাড়ি অর্ডারই থাকে সব। অর্ডারই থাকে। এগুলো অর্ডার দেওয়ার আগে আপনারা তৈরি করেন না? তৈরি করতে থাকে। তৈরি করতে থাকেন। সে শাড়ি থাকে না, এটা কাজ কম আছে তো, অনেক কম পিওর কাজ কম আছে। আপনাদের থেকে কি নেওয়ার কোনো অপশন আছে? হ্যাঁ, মালিকের যোগাযোগ করলে লইতে পারে। হোলসেল দেয় 18,000, আপনার থেকে খুব বেশি হলে 19,000 টাকা নিব, 18,500 টাকা নিব। যেমনটা বলছিলাম, বেনারসি শাড়ির মূল উৎপত্তি স্থল হলো ভারতের বেনারস শহর। ঠিক কবে থেকে বেনারস শহরে মুসলিম তাঁতিরা বংশ পরম্পরায় বেনারসি শাড়ি তৈরি করে আসছে তা আজও জানা যায়নি। বেনারসি শাড়ি তৈরি করা কিন্তু এতটাও সহজ নয়। এখানে হাতের সাথে সাথে সমান তালে কিন্তু পায়েরও ব্যবহার করতে হয়, যা অনেক পরিশ্রম এবং খুবই কষ্টসাধ্য, যার জন্যই বর্তমান প্রজন্মে বেনারসি শাড়ি তৈরি কারিগর খুবই সংকটের মুখে। এখানে হাতে গোনা মানুষই রয়েছে যারা বেনারসি শাড়ি তৈরির কাজে উৎসাহিত হয়। আস্তে আস্তে কারখানার সংখ্যা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এখন আছে কয়টা গুলো? এখন বর্তমানে আপনার এনে আছে একটা, এই আমাদের এই ক্যাম্পের ভিতরে 2টা আছে, আরেকটা তৈরি। তো আপনাদের এটা তো হচ্ছে কি বিহারি ক্যাম্প? হ্যাঁ, বিহারি ক্যাম্প। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে তো এত কিছু চিন্তাম না। আমি আরেক কারখানাতে নিয়ে যাবো, ভাবেন না দিয়ে ওটা খোলা না কি। বেনারসের বেনারসি শাড়ি কি করে বাংলাদেশে বিকশিত হলো তারও রয়েছে ইতিহাস। 1947 সালে দেশভাগের সময় ভারতের বেনারস থেকে কয়েকটি পরিবার বাংলাদেশে চলে আসে। তারা বসবাস শুরু করে মিরপুর ও পুরান ঢাকা এলাকায় এবং তৈরি করতে থাকে মোহনীয় বেনারসি শাড়ি, যা বাংলাদেশের নারীদেরকে বিমোহিত করে এবং তারা তাদের পছন্দের শীর্ষে স্থান দেয় এই বেনারসি শাড়িকে। যেমনটা বলছিলাম, বেনারসি শাড়ি তৈরি করতে কিন্তু হাতের সাথে কিন্তু সমান তালে পায়ের ব্যবহার করতে হয়। এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সুতায় সুতায় জট লেগে যায়, আর এই জট খুলতে গিয়ে তাদের অনেক সময় চলে যায়, যার জন্য খুব সূক্ষ্মভাবে এই শাড়ি তৈরি করতে হয়। বাংলাদেশে কেবল ঢাকাতেই বেনারসি শিল্পের বিকাশ ঘটে। স্বাধীনতার পরবর্তী সময়ে পুরান ঢাকার কারখানাগুলো সরে চলে আসে ঢাকার মিরপুরে। শুরুর দিকে ক্রেতারা তাঁতিদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতেন বেনারসি শাড়ি। পরে ব্যবসায়ী ও তাঁতিদের সুবিধার্থে একটি প্রদর্শন কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয় এবং 1995 সালে বেনারসি পল্লীতে প্রথম প্রদর্শন কেন্দ্র স্থাপন করা হয়েছিল। বর্তমানে মিরপুর বেনারসি পল্লীতে প্রায় 250টির মতো দোকান এবং বেশ কিছু হাতে তৈরি শাড়ির কারখানা রয়েছে। তবে দিন দিন কমে যাচ্ছে হাতে তৈরি শাড়ির কারখানাগুলো এবং এগুলো কিন্তু এখন মেশিনেও তৈরি করা যায়। তবে মেশিনে শাড়ি তৈরি করতে সময় খুব কম লাগে।
একদিনে মেশিনে 5 থেকে 6টি শাড়ি তৈরি করা যায়। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম হাতে তৈরি করা শাড়ির ক্ষেত্রে ওনাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন, সমান তালে যখন হাত এবং পায়ের ব্যবহার করতে হয় তাহলে একজন মানুষ কতক্ষণ তার ধৈর্য রাখতে পারে। সেই ক্ষেত্রে ওনারা প্রতিনিয়তই কিন্তু এরকম কাজ করে যাচ্ছেন এবং এক একটা শাড়ি কিন্তু তারা 6 থেকে 10 দিনের মধ্যে শেষ করছেন। এক একটা শাড়ি তৈরি করার পরে শাড়ি প্রতি তাদের মজুরি পড়ছে 3 থেকে 3,500 টাকা। তবে মেশিনে তৈরি করা শাড়ির থেকে হাতে তৈরি করা শাড়ির গুণগত মান অনেক ভালো হয়ে থাকে। সাধারণ একটি শাড়ি হাতে তৈরি করতে সময় লাগে 1 সপ্তাহের মতো। বেনারসি শাড়ি তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে এর ডিজাইন। আর ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এক এক ডিজাইনের শাড়ি তৈরি করতে এক এক রকম সময় লাগে। এমনও কিছু ডিজাইন রয়েছে যেই ডিজাইনের শাড়িগুলো তৈরি করতে ওনাদের 6 থেকে 7 মাসের মতো সময় লেগে যায়। পায়ের ওই পাশে কোনটা আপনি করেন, সমস্যা না, আপনি আন না ভিতরে, আমাদের আগুন আছে তো, আপনি ঘাবড়াতেছেন যে? না, নিজের ঘাবড়ানো। কারখানা, আপনি বসেন। কার সমস্যা বাপু ভাই বলিয়ে? আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে এক একটা শাড়ি তৈরি করতে কতদিন করে সময় লাগে? 10 দিন। কম করে হইলেও 10 দিন সময় লাগে। এটা কি নর্মালগুলো মানে না, এটা দামি। ডিজাইনের উপর কি ডিপেন্ড করে? না, এটা দামি শাড়ি, 1 নম্বর পিওর। শিওর। আর এই যে আপনাদের এই বেনারসি শাড়িগুলো আসলে তো এটার মধ্যে তো মার্কেটে 2 নম্বরে পাওয়া যায়, তো আমরা আসলে কিভাবে বুঝবো 1 নম্বর কোনটা আর 2 নম্বরটা কোনটা? 1 নম্বরটা মনে করেন ওটার দাম হবে 25,000-30,000 টাকা, আর 2 নম্বরের দাম হবে 10,000 টাকা, চাবেও। অনেক সময় তো 2 নম্বরটার দামও বেশি চাই। হ্যাঁ 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 একে দেখতে পাচ্ছি, উনি আসলে হচ্ছে কি এই কারখানাটার মালিক, ওনার। তো আমরা এখন ওনার সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা কিন্তু বলা যাবে? পাপ্পু। আচ্ছা, এই যে আপনাদের এই যে কারখানাটা বা এই যে শিল্পটা, এটার আসলে সম্ভাবনা কীরকম? সম্ভাবনা সব বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে বন্ধ আস্তে হয়ে যাচ্ছে কেন? আমাদের বাংলাদেশ শাড়ি পছন্দ করে না, অনেক পরিশ্রম করেন, তারপরেও আমাদের কোনো কাজ হয় না, মানে কোনো উদ্যোগ নাই। আর এটা যে সমস্যার কথা বলে, এটা সম্ভাবনার সমস্যাটা আসলে কীভাবে সমাধান করা যায়? আপনারা যদি আমাদের বাংলাদেশি শাড়ি কিনেন বা করেন তাহলে আমাদের জন্য সম্ভব। আর যদি কাস্টমার যারা আছে তারা হচ্ছে কি বাংলাদেশি শাড়ি না কিনে ইন্ডিয়ান শাড়ি ওনারা ইন্ডিয়ান কিনে তো, শাড়িগুলো বেশি কিনে। হ্যাঁ, এর লেগে আমাদের শাড়ির কোনো ইন্ডিয়ান চাহিদা- শাড়ির প্রতি কাস্টমারদের ঝোঁক বেশি কেন? মানে আসলে কি কারণে ওরা ইন্ডিয়ানটা কিনে, বাংলাদেশিটা কারণ কিনে কি না? আছে, ওর মানে ওই যে শাড়ির যে রং আছে, ওটা রং আছে কাঁচা রং, আর আমাদের রং হয় পাকা। ওনাদের রঙে একটা গ্লেস আছে, আমাদের গ্লেস নাই। আমরা ও গ্লেস করতে গেলে আমাদের শাড়ির জিনিসটা বেশি হইব। এখানে কি প্রাইসের কোনো ভেরিয়েশন আছে যে ইন্ডিয়াটার দাম কম বা আমাদেরটার দাম বেশি? এরকম কিছু? আমাদের বাংলাদেশে কোনো সুতা নেই। প্রথম কষ্ট হলো যে আমাদের বাংলাদেশে কোনো সুতাও নাই, আর যে সুতা আছে সব চায়না, ইন্ডিয়ান, পাকিস্তানি, এসব দিয়ে আমরা কাজ করি। আমরা বাংলাদেশে কোনো সুতা নেই। যার জন্য কি প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে? জি জি, প্রাইসও বেশি। যেমন আমরা রেশন কিনতে এখন 9,500 টাকা কেজি। যদি বাংলাদেশি জিনিসটা থাকতো তাহলে আমরা এটা কিনতেও পারতাম না, বেশি দামে তখন বিকতে আপনারা পারতাম। ইন্ডিয়ার যে দামটা ছিল ওই দামে আপনারাও দিতে পারতেন, জি তখন তার প্রাইসটা বাড়তো না। আর এমনিতে কি ইন্ডিয়ার সাথে যদি আমরা আপনাদেরটা কম্পেয়ার করি জি, তাহলে আমাদেরটা বেস্ট কেন হবে বা আমাদেরটা আমরা বেশ আছে, আমার হাতের আছে, ওনাদের পাওয়ার লুমের আছে। আমাদের হাতে কাজ করে, ওনাদের পাওয়ার লুমের কাজ করে। মেশিনে পাওয়ালুম জি, বলতে জি, কি মেশিন জি, জি, বোঝাচ্ছেন? মেশিনে কাজ করে আর আমাদের হাতে কাজ করে। কারণ আমরা যে কষ্ট বেশি, আমাদের সপ্তাহে নামে একটা, 10 দিনের নামে একটা, 15 দিনের নামে একটা, ওদের প্রতিদিন প্রোডাকশন আছে 5টা। ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা। মুহূর্তে আসি হচ্ছে একটা বেনারসি শাড়ি তৈরির কারখানার ভিতরে, আর আমি আসলে দেখতেছি যে কীভাবে আসলে ওনারা নিখুঁত হাতে আসলে বেনারসি শাড়ি তৈরি করে। এটা কিন্তু অনেক পরিশ্রম যেমন দরকার, একইভাবে কিন্তু আপনাকে অনেক মেধাবীও হতে হবে। আপনি যদি মেধাবী না হন বা এই জিনিসটা কিন্তু খুব সূক্ষ্মভাবে আপনাকে অবজার্ভ করতে হবে
সূক্ষ্মভাবে যদি আপনি অবজার্ভ করতে না পারেন, আপনি কখনোই কিন্তু এই শাড়িগুলো তৈরি করতে পারবেন না। এটা খুব মেধার দরকার হয়, যেটা আমি এখানে এসে আসলে বুঝতে পারলাম। আর আঙ্কেলের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনারা হয়তো ওনার বক্তব্য ইতিমধ্যেই কিন্তু শুনেছেন। এখানে যে ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আপনারা যদি আসলে মার্কেট থেকে শাড়ি কিনলেন, প্রাইস কিন্তু অনেক বেশি পড়ে। সেক্ষেত্রে 10 দিন বা 15 দিন আগে ওনাদের এখানে এসে যদি আপনারা ডিজাইন দেখে ওনাদেরকে সেই ডিজাইন পছন্দ করে বলে যান, তাহলে কিন্তু ওনারা 10-15 দিনের মধ্যে কিন্তু আপনাদের জন্য শাড়ি এখানে তৈরি করে রাখবে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু আপনারা সেই শাড়িটা নিতে পারবেন। ডিজাইন মাস্টার, তার মধ্যে আমি একজন। আপনি বেনারসি শাড়ির ডিজাইন করে শাড়ির ডিজাইন মাস্টার না সব শাড়ির ডিজাইন করে? সব শাড়ি, বেনারসি শাড়ির বিশেষ করে মেন যে কাজ এটা হলো বেনারসি শাড়ি। আর আপনার লেহেঙ্গা 3 পিস, তারপর আপনার মানে শেরওয়ানি, পাঞ্জাবি, ওগুলো আপনি ডিজাইন করেন? হ্যাঁ আমি এগুলো আচ্ছা, ডিজাইন শুনে খুব ভালো লাগলো। বিগত 30 বছর ধরে এই কাজ আমি করতে ডিজাইন। তো এখানে ওনারা আসলে এই যে দেখতে পাচ্ছেন বেনারসি শাড়ি তৈরি করতেছে। কি লাঞ্চ হয়েছে? খাইছো? মন খারাপ? খাবার দেয় নাই এখনো? আহা রে বেচারা মন খারাপ করে বসে আছে। তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে একটা বিহারি পল্লীতে। আর এইখানেই আসলে বেনারসি শাড়ি তৈরি করার কারখানাগুলো। আমি ঘুরে ঘুরে দেখছি বেনারসি শাড়ি কীভাবে তৈরি করা হয় এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আসলে কীভাবে বেনারসি শাড়ি তৈরি করা হয়। তবে আনফর্চুনেটলি আজকে যেহেতু আসলে শুক্রবার, ম্যাক্সিমাম কারখানায় কিন্তু এই মুহূর্তে বন্ধ। তো কারখানাগুলো বন্ধ থাকার কারণে আসলে আমি খুব বেশি মানে জি শুক্রবারের কারণে আজকে কারখানাগুলো বন্ধ। তা আমি খুব বেশি আসলে ঘুরে দেখতে পারতেছি না। যে কয়টা খোলা আছে, আমার সাথে এখানে এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। উনি আমাকে আসলে বিভিন্ন কারখানায় নিয়ে যাচ্ছে। তা আমিও চেষ্টা করছি আসলে ঘুরে দেখানোর জন্য। যদি অন্য দিন আসতাম তাহলে হয়তো আরও বেশি দেখাইতে পারতাম। আপনাদের এই ক্যাম্পে কত হাজার মানুষ আছে এই মুহূর্তে? বর্তমানে আপনার 3000 পার, 3000-এর উপরে মানুষ আছে। একটা ব্লগে ঘরে একটা সাজানো দেয় না। এটা কি? এটা হলো মহরম, আশুরা করে না? ও হ্যাঁ, আশুরা। আশুরা ওটা আইতাছে তো সামনে, এই জন্য এগুলো তৈরি করতেছে। ও ঘোড়া তৈরি করতেছেন আশুরার জন্য? কারিগর বোঝা যায় কাম করে। আচ্ছা ঠিক আছে। গিয়ে একটা বিহারি পল্লী। আর আমি এই মুহূর্তে চলে আসতে হচ্ছে আরও একটা কারখানাতে। এখানে হচ্ছে কি বেনারসি শাড়ি তৈরি করা হয়। ওটাতে কি শাড়ি বানায়? ওটাতে বানায়। আর এখানে কি করা হয়? শাড়ি में পাইপিং লাগানো। ও হ্যাঁ ডিজাইনটা করা হচ্ছে। এগুলো তো আর বেনারসি না, না ইন্ডিয়া। উনি হচ্ছে মূলত বেনারসি শাড়ির ডিজাইন করে। উনি বললো যে উনি হচ্ছে আমাদের দেশে হাতে গোনা 5 জন ডিজাইনের মধ্যে কিন্তু উনি একজন। 5 জন ডিজাইনারে যদি লিস্ট করা হয় তাহলে ওনার নামও থাকবে। তো ওনার সাথে কথা বলে যেতে জানতে পারলাম আসলে বাংলাদেশের যে বেনারসি বা ঢাকার বেনারসি, সেই বেনারসি কিন্তু আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। তা আমরা ওনার মুখ থেকেই শুনি, যদি আপনি একটু বলতেন। জি, বেনারসি শাড়ি আসলে মানে আমাদের এখানে আগে চলতো অনেক, প্রচুর চলতো। আগে বেশিরভাগ মানুষই বেনারসি কাজ করতো। তো এখন হঠাৎ করে মানে ইন্ডিয়ান যে একটা ডেঙ্গু নামের একটা সুতা, ওটা আসার পর থেকে একটু মানে বেনারসি তাঁত একটু আস্তে আস্তে করে লোকজন বুঝে না যে এটা আপনার 1 নাম্বার না 2 নাম্বার, ওটা 2 নাম্বার দিতে এটা হলে ইন্ডিয়ার মাল ঢোকার পর থেকেই মানে দাম শাড়ি কমতে আরম্ভ হলো। এই কমতে হঠাৎ করে 2 বছরের মাথায় মানে একদম শেষ। আর এখন যেগুলো শাড়ি পাওয়া যায় আপনার মানে বেনারসি পল্লীতে, এগুলা আমাদের মিরপুরে বেনারসি শাড়ি খুব কম, বেশিরভাগই সব ইন্ডিয়ান শাড়ি এগুলো হয়। আমাদের দেশি শাড়িগুলো তো মূলত আপনার হাতে তৈরি করে। আর ডিজাইনের ক্ষেত্রে এরকম যে সারা বাংলাদেশে যদি আপনি
ডিজাইনের গণা করেন বেনারসি ডিজাইনার, তার 4-5 জনের মধ্যে আমি একজন, 5 জনের মধ্যে আমি একজন। তারপরেও আমি ওই 4 জনের সিনিয়র। বিগত 35 বছর ধরে আমি এই কাজ করতেছি, ডিজাইন বানাইতেছি। আচ্ছা, এইটার সম্ভাবনা আসলে বর্তমানে কি কি দেখেন আপনি? ভবিষ্যতে কি আমাদের এই বেনারসি কি হারিয়ে যাবে? না না না, হারিয়ে যাওয়ার যদি সম্ভাবনা? আপনারা যদি ইচ্ছা বা সরকার যদি কিছুটা যদি একটু মানে ইচ্ছা করে তাহলে এটা হারাবে না। আর বাংলাদেশের শাড়ির দাম আমি আপনাকে বলে দিচ্ছি, যেটা কেউই মানে বলতে পারবে না, বাংলাদেশের শাড়ির দাম বেশি পড়ে যায়, ইন্ডিয়ান শাড়ির দাম পড়ে যায় কম। এটার কারণ হলো, এটার কারণ যে বাংলাদেশে আমাদের যে শাড়ি, এই শাড়ি আমরা সুতা আনি তাইওয়ান থেকে, রং হইল চায়না, জাপানি, জড়ি জাপানি, সুতা তাইওয়ান, সব কিছু বিদেশি। আর ইন্ডিয়ান সুতা, ইন্ডিয়ান কালার, ইন্ডিয়ান জড়ি। তা ইন্ডিয়ান জড়ির থেকে আর জাপানি জড়ির দামে অনেক ডিফারেন্স এবং মানও অনেক ভালো। তো এই কারণে আমাদের দেশে শাড়ির দাম বেশি হয় বিধায় মানে এটা আস্তে আস্তে করে মানে মেয়ে চাই। দাম বেশির কারণে এখন কাস্টমাররা সবাই হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, শাড়ির দিকে হ্যাঁ, বেশি হ্যাঁ, ঝুঁকতেছে, হ্যাঁ, বাংলাদেশ এটা কম এই আর যাচ্ছে। কিছু না। কারণ এমনিতে আপনারা এখানে শাড়ি তৈরি করার পরে আর এগুলো আমরা কোথায় যদি- বিক্রি করেন? হ্যাঁ, আমরা এখানে শাড়ি তৈরি করে বেনারসি পল্লীতে বিক্রি করি। এই ছাড়া কি বাংলাদেশের বাইরে কি এগুলো যায়? হ্যাঁ, বাংলাদেশের বাইরে এখন পর্যন্ত মানে যারা বড় বড় ব্যবসায়ী তারা হয়তো বা মানে বাংলাদেশে পাঠায় কিনা তা বলতে পারবো না, তবে ঢাকা, চিটাগাং, সিলেট, হ্যাঁ এগুলো বড় বড় মার্কেটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আর বেনারসি শাড়ির একটা সম্ভাবনা আছে, আমি দেখতেছি যে মানে আবার থেকে সরকার যদি কিছুটা আমাদেরকে যদি সুযোগ সুবিধা দেয়, যদি আপনারা সরকার থেকে সামান্য সুযোগ সুবিধাও পান তাহলে বেশি না, সামান্য যদি পাই তাহলে আমরা আস্তে আস্তে করে এটা মানে এটাকে আগে নিতে পারবো আর কি। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। আর ওই যে আরেকটা কথা যে বললাম, আমাদের বাংলাদেশের শাড়ির দাম বেশি পড়ে কেন? আমাদের বাংলাদেশি কোনো সুতা নাই, কোনো রং নাই, কোনো জড়ি নাই, সব তাইওয়ান, চায়না। আর ইন্ডিয়ান শাড়িতে ইন্ডিয়ান কালার, ইন্ডিয়ান রং, ইন্ডিয়ান সুতা, ইন্ডিয়ানি ওগুলা ভালো না, এই কারণে দামটা ডিফারেন্স হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের শাড়ি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে A1 শাড়ি, সবচেয়ে উন্নত মানের শাড়ি। ধন্যবাদ। তো ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মেশিনের কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু আলাদা আলাদা লোক থাকে। একজন এখানে সুতা তৈরি করে, একজন হচ্ছে গিয়ে মেশিনে যে ডিজাইনের চিত্রগুলো থাকে সেটা করে, একজন হচ্ছে সুতোগুলোকে এখানে এইভাবে সাজায়। প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আলাদা আলাদা লোকের দরকার হয়। আর এইখানে সবচেয়ে বড় যে ভূমিকা রাখে সেটা হচ্ছে ওনাদের মতো যারা আপনারা ডিজাইন করেন। হ্যাঁ, ডিজাইন মাস্টার। আমি প্রথম থেকে এই কাজ শিখতে সবার লাস্টে গিয়ে ডিজাইন মাস্টার আমি হচ্ছি। আর এই মানে আপনি প্রথম কি শাড়ি তৈরি করা থেকে শুরু করছেন? হ্যাঁ, আমি একা এটার অনলি ফুল কারিগর, সারা বাংলাদেশে ফুল কারিগর, মানে সিনিয়র। আমার চেয়ে সিনিয়র আর কোনো কারিগর না, আমি সব কাজ পারি, কোনো কাজ এটা মানে এটা তৈরি করার জন্য আলাদা আলাদা লোক লাগে, আপনি পুরাটাই পারেন? আমি পুরো একা পারি। আচ্ছা, মাশাআল্লাহ। রং করা, পানি জোড়া, হাবি যে মহাজন আছে ওনারা, হ্যাঁ উনি তো মহাজন না? হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে মহাজন। এমন কোনো কাজ নাই যে আমি পারি না। 30 বছর ধরে কাজ করছি। এখন দুঃখের বিষয় ভাই, এই কাজ উঠে যাওয়ার পর থেকে এখন হোটেল ব্যবসায়ী করি, পুরি আলুচা বুলচা বিক্রি করি। এই কাজ এখন আর হয় না? কাজ উঠে গেছে? হ্যাঁ, কাজ উঠে গেছে। আর এখনো সম্ভাবনা আছে, যদি এই যে ইন্ডিয়ান শাড়িগুলো যদি না আসে, তাহলে ইন্ডিয়ান শাড়ি বলতে কি এই শাড়িগুলো? হ্যাঁ, এগুলো যদি না আসে তাহলে মনে করেন আমাদের বাংলাদেশে আমরা সরাসরি আসে ইন্ডিয়া থেকে। এই যে আমরা যে বানাইতেছি না ভাই হাতে, এটা লাগে 1 সপ্তাহ না, ইন্ডিয়া আমরা সপ্তাহে মানে একদিনে 5-6টা বানায় আমরা পাঠাই দিতেছে জায়গায়। কি করবেন? আর আপনারা এখন আর এই ব্যবসাতে মজা পাচ্ছেন না? আগেও ইম্পোর্ট হইতো, এখন অতিরিক্ত ইম্পোর্ট হইতো, মানে বাঁধ ভাঙে গেছে। এরকম ইন্ডিয়া থেকে পানি তিস্তার মধ্যে চলে আসতেছে, সেরকম আমাদের এখানে ইন্ডিয়ান মাল, কাতান মাল এভাবে চলে আসতেছে। কেউ বলার না, ব্যবসায়ী করতে পারতেছি না। এটা ঐতিহ্যবাহী আমাদের দেশের পণ্য, আমাদের গৌরব, কিন্তু আমরা কিন্তু পারতেছি না। আমরা নিজের দেশে এটা বিক্রি করতে পারতেছি না, কারণ নিজের মার্কেটে যখন নিয়ে যায় তারা বলে কি জানেন, দূরে থাকো এভাবে খেদায়, দূরে থেকে খেদা দেয়, যাও লাগবো না যাও। দেশের কাপড় দেশে যদি না বিক্রি করি তাহলে কোথায় বিক্রি করবো বলেন?
আমরা দেশের মধ্যে থেকে নাগরিক হয়ে আমরা কিন্তু এগুলা দেশের মধ্যে বিক্রি করতে পারতাছি না, তাহলে কোথায় যাবো আমরা? বাইরে থেকে যে ইন্ডিয়ান লোক তারা এসে এখানে কিন্তু কোনো বিক্রি করতে আরামে, একদম ফাট মাঠ বসে একদম আরামে, কিন্তু আমরা দেশে থাকি দেশে বিক্রি করতে পারতাছি। এটা দুঃখজনক। সরকার থেকে আমাদের একটাই চাওয়া, শুধু আমাদের একটু নজর দেখ, বাস শুধু একটু দৃষ্টি। প্রত্যেকটা শিল্পেই সমস্যা থাকবে সম্ভাবনা। আমাদের দেশে যে বেনারসি শাড়ি তৈরি করা হয়, হয়তো এখানকার কারিগরদেরও অনেক সমস্যা রয়েছে, আবার এই শাড়িরও কিন্তু অনেক সম্ভাবনাও রয়েছে। সমস্যাগুলোকে সমাধান করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এর কাজ। এই মুহূর্তে আমি আসি হচ্ছি মিরপুর বেনারসি পল্লী। আর আমার আজকের মূলত উদ্দেশ্য ছিল যে বেনারসি শাড়িগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেই দৃশ্যটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমরা বেনারসি শাড়ি যেখানে তৈরি করে সেখানে গিয়েছিলাম এবং সেটা ঘুরে দেখার পরে আমি এই মুহূর্তে চলে আসতে হচ্ছে বেনারসি পল্লীতে। মূলত এইসব জায়গাতে হচ্ছে কি বেনারসি শাড়িগুলো বিক্রি করা হয়। তো এখন আমি এখান থেকে চলে যাব হচ্ছে টাকার জাদুঘর, যেটা হচ্ছে মিরপুর 2-এ।